সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি রয়েছি ডাক্তার ফারজানা হক শর্মী, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, সেন্ট লুইস ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। আজকে আমরা অন্যরকম একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের দৈনন্দিন জীবনে, পার্টিকুলারলি চিকিৎসা সেবায় খুবই রিলেভেন্ট। সেটি হচ্ছে সমন্বিত স্বাস্থ্যসেবা ও ইন্টারনাল মেডিসিন। আপনারা হয়তো অনেকেই জানেন যে যখনই আমাদের কোনো স্বাস্থ্য রিলেটেড প্রবলেম হয়, প্রথমেই আমাদের মাথায় আসে যে আচ্ছা, এটা নিশ্চয়ই একটা আমাদের মেডিসিনের ডাক্তারের কাছে যেতে হবে। সেটা কতখানি রাইট ডিসিশন এবং ঠিক কোন পর্যায়ে আমাদের সেই ডাক্তারের কাছে যাওয়া দরকার, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমাদের সাথে রয়েছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ, ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, সহযোগী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন, BSMMU। অনেক ধন্যবাদ ডক্টর রাব্বি চৌধুরী আজকে আমাদের সাথে অংশগ্রহণের জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24কেও ধন্যবাদ। ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ইন্টারনাল মেডিসিন, আমিও একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ এবং খুবই ভালো লাগছে আজকে আপনার সাথে এই চ্যানেল 24-এর সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আলোচনা করতে পেরে। আপনি যদি আমাদের দর্শকদেরকে খুব সহজ ভাষায় বলতেন যে ইন্টারনাল মেডিসিন আসলে এই স্পেশালিটিটা কী এবং কোন কোন জিনিসটা এটার মধ্যে ইনক্লুডেড হয়। জি ধন্যবাদ। আমাদের ইন্টারনাল মেডিসিন বা এটাকে যুক্তরাজ্যে বা ইউরোপে জেনারেল মেডিসিনও অনেকে বলে থাকেন। এই কনসেপ্টটা অনেক পুরনো একটা আদি কনসেপ্ট। এটা আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি যে চাইনিজ মেডিসিন এবং ইন্ডিয়ান মেডিসিনে এই প্র্যাকটিসটা একসময় শুরু হয় বা ছিল, এবং এটার পরপর আমরা এই মধ্যযুগ যেটা বলে থাকি 14th 15th সেঞ্চুরিতে মিডল ইস্টে, যেটা আরবদের যে মেডিসিনের প্র্যাকটিস বা তৎকালীন মুসলিম চিকিৎসা বিজ্ঞানীদের মেডিসিনের প্র্যাকটিস, ওইখান থেকে এটা আস্তে আস্তে শুরু হয় বা ফর্ম পেতে শুরু করে। এবং মূলত এটার থিওরিটিক্যালি এটার উৎপত্তি আসলে রবার্ট কক্স, আপনি জানেন, অনেক বড় মাইক্রোবায়োলজিস্ট এবং পরবর্তীতে ফিজিশিয়ান ছিলেন। ওনার হাত ধরে জার্মানি থেকে কিন্তু ওই সময় এটা উঠে আসে থিওরিটিক্যালি ইন্টারনাল মেডিসিন শব্দটা লেখা বা জেনারেল মেডিসিনের প্র্যাকটিস করা। এবং ওই সময়ে প্রফেসর সিডেনহ্যাম, মরগ্যাগনি, অনেক বড় বড় জার্মান ফিজিশিয়ানের নাম আমরা জানি যারা ইন্টারনাল মেডিসিন শুরু করেছেন। এবং ইনফ্যাক্ট যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ এই অঞ্চলের অনেক বড় বড় ইন্টার্নিস্টরা কিন্তু জার্মান ট্রেইনি ছিলেন একসময়। ইভেন আমাদের দেশেরও অনেকে কিন্তু জার্মানিতে যেতেন প্রশিক্ষণের জন্য। এইভাবে এটার ইভলিউশন হয়। তো যে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট যারা হন তাদের মূলত তিনটা ফোকাস থাকে। একটা হলো ট্রেনিং, সঠিকভাবে ট্রেনিং করা এবং ট্রেনিং নেয়া। আর একটা হলো এডুকেশন, শিক্ষা প্রদান করা। এবং পরবর্তীতে এসে এটা যোগ হয়েছে গবেষণার প্রসঙ্গটা। এবং ইন্টার্নিস্টদের সাধারণত আমরা বলি যে যে কোনো বিষয় সম্পর্কে একটা গভীর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং প্রত্যেকটা বিষয়কেই ওনারা টাচ করতে পারেন। ওনাদের পড়ালেখার, ইন্টারনাল মেডিসিনের পড়ালেখার ধরনটাই এমন যে উনি সব কিছু সম্পর্কেই ওনার একটা জানাশোনা থাকবে, পেশেন্ট ম্যানেজ করার অভিজ্ঞতা থাকবে, রোগ ডায়াগনোসিসের অভিজ্ঞতা থাকবে। অনেক জায়গায় এটাকে ডায়াগনোস্টিশিয়ান বা ডায়াগনস্টিক মেডিসিনও বলা হয়। এই যে হাউস এমডি, খুব পপুলার সিরিজ আমেরিকায়, ডায়াগনস্টিক মেডিসিন সার্ভিস, এগুলো ইন্টার্নিস্টদের কাজ আসলে। তো সবাই মনে করেন যে যারা ইন্টারনাল মেডিসিন পড়বেন তারা শুধু ওই কার্ডিওলজির উপরে বা ওই নিউরোলজির উপরে বসে থাকেন না, ওনারা পুরো মেডিসিনটা সহ, মেডিসিন অ্যান্ড অ্যালাইড, এমনকি আপনি জানেন যে ফিটোম্যাটার্নাল মানে শিশু মেডিসিন, গাইনি মেডিসিন, ক্যান্সার মেডিসিন, সব কিছুতেই কিন্তু মেডিসিন, তাহলে ওগুলো সম্পর্কেও ওনারা একটা সমন্বিত ধারণা রাখেন। যে কারণেই কেউ যখন বেসিক কোনো অসুস্থতা হয় তাকে আগে মেডিসিনের কাছেই যাওয়ার প্রবণতা থাকে। মেডিসিন বিশেষজ্ঞ তাকে দেখে ডায়াগনোসিস করেন এবং প্রয়োজনে ঠিক যে সাব স্পেশালিস্টের কাছে যেতে হয় তার কাছে পাঠিয়ে দেন। সুতরাং এটা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার যে ব্যক্তিদের মাধ্যমে নিশ্চিত হয় তারাই আসলে ইন্টার্নিস্ট।
আপনি খুব সুন্দর করে বললেন এবং আমি আপনার সাথে এগ্রি করি। আমি যখন ইন্টারনাল মেডিসিন চুজ করি আমার প্রফেশন হিসেবে, আমি চুজ করি কারণ আপনি যেটা বলেন যে সম্মিলিত অথবা ফাউন্ডেশন অফ মেডিসিন, Foundation, জি। এবং এই ইন্টারনাল মেডিসিনটা যেহেতু আপনার কমপ্লিটলি ফাউন্ডেশন অফ মেডিসিন এবং এটাতে ট্রেন হওয়ার পরে পার্টিকুলারলি বাইরের রাষ্ট্রে দেখা যাচ্ছে যে আপনার তারপরে তারা সাব স্পেশালিটি করতেছে, কেউ হৃদরোগে যাচ্ছে, কেউ ক্যান্সার স্পেশালিস্ট হচ্ছে। এবং আপনি যেটা বললেন যে শুধু যে মেডিসিনের যে ফাউন্ডেশন তা না, যে গাইনির যে মেডিকেল যে প্রবলেম, সার্জারি রিলেটেড যে মেডিকেল যে প্রবলেম, যেমন ধরেন আমি বাইরে যখন মেডিসিন প্র্যাকটিস করতেছি আমি কিন্তু সার্জনদের সাথে কাজ করতেছি, গাইনোকোলজিস্ট যারা তাদের সাথে কোলাবোরেটিভভাবে কাজ করছি। অনেক ধন্যবাদ খুব সুন্দর করে বলার জন্য। আমি একটি বার্নিং কোশ্চেন আপনাকে করতে চাচ্ছি যে যেমন ধরেন আমি তো এখান থেকে ট্রেন হয়ে গেছি, অনেক ভালো ভালো ডাক্তারের কাছে আমার সৌভাগ্য হয়েছে তাদের কাছ থেকে এখানে ট্রেন হওয়ার, এবং এখনও আমাদের আত্মীয় স্বজন আমার মা বোন সবাই যাচ্ছে এই দেশের ডাক্তারদের কাছে। কিছু কিছু সময় শোনা যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন বা অনেকের কাছে আমরা শুনি যে রোগীরা আমাদের দেশের ডাক্তারের কাছে যে যাচ্ছে তারা খুব হ্যাপি না, তারা বলতেছে যে খুব কম সময়ে হয়ে যাচ্ছে অথবা অন্য আরেকটা ডাক্তারের কাছে যেতে চাচ্ছে। এটা কেন মনে হয় আপনার কাছে একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে? না জি, ধন্যবাদ। এটা আসলেই একটা বিরাট সমস্যা, আস্থার যে সংকট আমাদের দেশে রয়েছে। এখন এটা দুটো পর্যায়ে ভাগ করা যায়। আমাদের দেশে স্বাস্থ্য সেবাটা প্রদান করা হয় একটা হাসপাতাল কেন্দ্রিক এবং আরেকটা হলো ব্যক্তিগত পর্যায়ে, যেটা যিনি তাদের প্রাইভেট চেম্বারে প্রদান করছেন। তাহলে হাসপাতাল কেন্দ্রিক যে চিকিৎসা সেবা, সেখানে দেখা যাচ্ছে আপনার যে আউটডোরে যে ডাক্তার সাহেব রুগী দেখছেন, তার যে রুগী দেখার ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি সংখ্যায় রুগী তাকে দেখতে হচ্ছে। অবশ্যই। এখন ধরেন আমাদের বিএসএমএমইউতে মেডিসিন বিভাগে যে মেডিকেল অফিসার উনি আউটডোরে বসে আছেন, উনি হয়তো 25 থেকে 30টা রুগী দেখলে দিলে ওনার জন্য খুব ভালো হতো, কিন্তু ওনাকে 100 রুগী দেখতে হচ্ছে। যখনই এটা দিনের পর দিন হচ্ছে, উনি হয়তো 1-2 দিন এটা দেখতে পারেন, ধৈর্য ধরে শুনতে পারেন। দিনের পর দিন যখন এই চাপ থাকবে তখন তিনি কিন্তু এই সেবা আর দিতে পারবেন না। এটা একটা গতানুগতিক ওষুধ লেখার মতন একটা সার্ভিসে পরিণত হচ্ছে। তাহলে একটা হলো আউটডোরের প্রবলেম উইথ পপুলেশন, তাহলে এটা সমাধান অন্য বিষয়, বাট এটা হলো একটা ইস্যু যেখানে 30 জনের জায়গায় 300 জন রোগী চলে আসছে, আর 10 times more। অনেক বেশি রোগী চলে আসছে। এবং এটা কিন্তু উপজেলা হাসপাতালের আউটডোর বলেন আর সেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আউটডোর বলেন, কোনো তেমন পার্থক্য বোঝা যায় না। সব জায়গাতেই রোগীর একটা হ্রাস, উদ্দেশ্য বিধেয় ভিন্ন হতে পারে, কিন্তু রোগীর সেই হ্রাসটা আছে। দ্বিতীয় হলো যেটা বিকালে চেম্বারে যেটা দেওয়া হচ্ছে, এইটাকে কন্ট্রোল করা অনেক ইজি, কারণ এটা ব্যক্তি নিজে অর্থের বিনিময়ে উনি কিন্তু এই চিকিৎসা সেবা দিচ্ছেন। এখন আমাদের দেশে কি হচ্ছে যে আমরা একজন 50, 60, 70, 80 জন করে রুগী দেখছি চেম্বারে। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে একজন পেশেন্টকে স্ট্যান্ডার্ড টাইম এটা ছিল 15 মিনিট, তারা রিসেন্টলি এটা অ্যামেন্ড করে 30 মিনিটস বলছে, যে আনুমানিক 30 মিনিট দেওয়া উচিত। তাহলে আমরা যদি মাঝামাঝিও থাকি, 15 থেকে 20 মিনিট যদি আপনি একজন রুগীকে দেখতে হয়, তাহলে তো একজন কনসালটেন্ট মানে একজন প্রফেসর উনি তো 15-20টার বেশি রুগী দেখতে পারা খুবই ডিফিকাল্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা জানি আমাদের দেশে অনেককেই কিন্তু 50, 60, 70, 100 রুগী দেখতে হচ্ছে বা ওনারা দেখছেন। এটা ওনারা না দেখলেও পারেন, কিন্তু ওনারা দেখছেন। আবার এমনও আছে যে সাধারণ একটা জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, এটার জন্য আমরা অধ্যাপকের কাছে চলে যাচ্ছি, যেটা কিন্তু আমরা একজন এমবিবিএস ডাক্তারের কাছে যেতে পারতাম। তাহলে একটা গ্রুপের মানে ক্লিনিশিয়ানদের কাছে অনেক বেশি রুগী, আরেকটা গ্রুপের কাছে রুগী নাই, ওনারা হয়তো চুপচাপ বসে আছেন। তাহলে এই যে আমাদের রেফারাল মেকানিজম না থাকার কারণে আপনি যখনই কাউকে 50-60টা রুগী দেখতে যাবেন, আপনি গড়ে একজন রুগী 3-4 মিনিটের বেশি সময় দেওয়ার সুযোগ কম। সেই অলিক সুখ চলচ্চিত্রের মতো বলতে হয় আর কি। এই যে প্রফেসর অম্বরীশ বলছিলেন যে 4-5 মিনিটে কি রুগীর মন বোঝা যায়, আর রুগীর মন না বোঝা গেলে কি রোগটা ধরা যায়, এরকম আর কি। এই কারণেই কিন্তু আমাদের মূল আস্থার সংকট। আমাদের চিকিৎসকরা কিন্তু অসম্ভব মেধাবী এবং ডায়াগনোসিস করার জন্য কিন্তু তারা ওয়েল ট্রেন্ড, অ্যাটলিস্ট এখনো পর্যন্ত যারা প্র্যাকটিসে আছেন। কিন্তু শুধুমাত্র এই যে কমিউনিকেশনের অভাবে, রুগীর সাথে সঠিক কথা বলার অভাবে, সময়ের অভাবে ওনাদের এই আস্থার সংকট প্রথমেই তৈরি হয়। কারণ একজন রুগীকে দেখা মানে শুধু দেখা নয়, রুগী কিন্তু আমাকে যে পয়সাটা দিচ্ছে এটা চিকিৎসা ফি দিচ্ছে না, এটা কিন্তু কনসালটেশন ফি বলা হয়। আমার সাথে উনি
আলোচনার জন্য কিন্তু এই টাকাটা দিচ্ছেন। তাহলে আমি যে একটা রোগীকে ওষুধ লিখলাম, আমি কি চিন্তা করে ওনাকে কি রোগ হয়েছে বলে ধারণা করছি, বা ওনার কি কি প্রবলেম আইডেন্টিফিকেশন হয়েছে, আমি এই ওষুধগুলো কেন দিলাম, কোনটা কি কারণে দিলাম, কোনটা খাওয়ার আগে খাবেন বা পরে খাবেন, কেন এটার সাইড এফেক্ট কি হতে পারে, হলে আমাকে কিভাবে জানাবেন উনি, ওনাকে কেন আমি কতগুলো ইনভেস্টিগেশন দিলাম, এই ইনভেস্টিগেশনগুলো আমাকে আসলে রিপোর্টগুলো কি হেল্প করতে পারে, ইনভেস্টিগেশনে যদি কিছু না পাওয়া যায় তাহলে আমার পরের প্ল্যানটা কি, এগুলো সব কিছু বলা কিন্তু হলো কম্প্রিহেন্সিভ কনসালটেশন। এই কনসালটেশনের সব পয়েন্ট আমরা টাচ, যেটা কিন্তু ইংল্যান্ডের জিপিরা টাচ করছে, ইউএসএতে যারা প্র্যাকটিস করছেন তারা কিন্তু এগুলো টাচ করার চেষ্টা করছেন। হ্যাঁ ঠিক আছে, বিফোর মিল আফটার মিল এটা ফার্মাসিস্ট অনেক সময় বলে দিচ্ছে, কিন্তু এই যে অন্যান্য পয়েন্টগুলো বললাম এগুলো যতক্ষণ না টাচ করা হবে রুগীর তো মনের পিপাসা মিটবে না। এটার জন্য 15 থেকে 20 মিনিট সময় তাকে দিতেই হবে। এই কমিউনিকেশন ইমপ্রুভ করতে পারলে অনেকখানি আস্থার সংকট কেটে যাবে, এবং এটাই আমার কাছে মনে হয় আস্থাহীনতার প্রধান কারণ। আমি আপনার সাথে একমত। আসলে আমাদের দিন তো 24 ঘন্টা, এবং আমরা কিন্তু এটাকে টেনে লম্বা করতে পারছি না। এবং অবশ্যই যেমন ধরেন বাইরের দেশে একটা টিপিক্যাল ডিউরেশন একটা রোগীকে দিতে হবে 15 থেকে 20 মিনিট, 15 মিনিট কিন্তু একদম মিনিমাম, এটা অবশ্যই দিতে হবে। কিন্তু যেখানে আমাদের ডাক্তাররা ওনারা যদি 10 গুণ বেশি রোগী দেখতেছেন, আমরা যেহেতু সময় তো বাড়ানো সম্ভব না, তা আলটিমেটলি কিন্তু সেটা আমাদের পেশেন্ট যে কেয়ার বা রোগীর সাথে যে কথা বলা, তাদেরকে এডুকেট করা, তাদের ফ্যামিলিকে এডুকেট করা, সেখানে কিন্তু অনেকখানি হ্যাম্পার হচ্ছে। আপনি যেহেতু বললেন যে আমাদের স্বাস্থ্য শিক্ষা, মানে আমরা তো এইসব মেডিসিনে একটা শিক্ষার ব্যাপার, শুধু কি পুঁথিগত শিক্ষা না, কিভাবে রোগীটার সাথে কথা বলতে হবে, কিভাবে তাকে কোন একটা খারাপ যদি রোগ হয় সেটা তাকে কিভাবে বলতে হবে, তার পরিবারকে কিভাবে বলতে হবে, সবই কিন্তু একটা ডাক্তারের শিক্ষার পার্ট। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যেহেতু একটি খুবই শিক্ষাগত একটি প্রতিষ্ঠানে রয়েছেন, সেখানে অনেক মেডিকেল ট্রেনিরা অনেক ট্রেনিং পাচ্ছে বিভিন্ন স্পেশালিটিতে, আমাদের দেশের স্বাস্থ্য যেটা শিক্ষাটা পার্টিকুলার মেডিকেল স্টুডেন্টদের জন্য, সেখানে কি অনেকখানি চেঞ্জ আসতেছে? যেহেতু আপনার মেডিসিন তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, আপনার এই ব্যাপারে কি মতামত? না, আমাদের স্বাস্থ্য শিক্ষার অবস্থা একেবারে করুণ, একেবারে খাদের কিনারায় পৌঁছে গেছে, এবং এইটাকে টেনে তুলে ধরতে গেলে এখানে যে সংস্কার দরকার সেটা যদি আজকেও শুরু করা হয় এটার ফল পেতে 10 বছর সময় লাগবে। এই অবস্থায় এটা চলে গেছে, এবং এটার পেছনে অনেকগুলো কারণ আছে, মাল্টিফ্যাক্টোরিয়াল। একটা হলো আন্ডার গ্র্যাজুয়েট যে কারিকুলাম, আন্ডার গ্র্যাজুয়েটে আমাদের শিক্ষকের চরম অপ্রতিলতা, এবং বেশিরভাগ মেডিকেল কলেজগুলোতে 30 থেকে 40 ভাগ শিক্ষকের পদ শূন্য, এবং এই শিক্ষকের পদ শূন্য থাকা হলো আমলাতান্ত্রিক জটিলতা। মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এটা বছরের পর বছর ওনারা একটা স্লো প্রসেসের মধ্য দিয়ে অল্প অল্প করে পদোন্নতি দেন তো দেন না, হ্যাঁ দিলে মানে বিরাট কিছু মনে হয় এরকম, এবং যে কারণে আপনার এটার একটা বিরাট সংকট তৈরি হয়েছে। আরেকটা হলো আমাদের দেশে রাজনৈতিক বিবেচনায় অনেক মেডিকেল কলেজ স্থাপন হয়েছে, এবং আপনি জানবেন আমাদের দেশে সরকারি 37টা মেডিকেল কলেজ আছে, এবং বেসরকারি মেডিকেল কলেজ মিলে 100-র উপরে মেডিকেল কলেজ রয়েছে, এবং এই ঠিক একই জনগোষ্ঠীর যদি যুক্তরাজ্যে তুলনা করা হতো তাহলে মোট 35টা মেডিকেল কলেজ থাকতো রেশিও হিসাব করলে। তাহলে এই যে এত সংখ্যক ভুইফোর মেডিকেল কলেজগুলো গড়ে উঠেছে, তাদের পক্ষে তো আপনাকে কখনোই কোয়ালিটি শিক্ষা দেওয়া সম্ভব না, এবং সেই ম্যান পাওয়ারটাও নাই। হ্যাঁ, কোনো ম্যান পাওয়ার নাই, জনবল নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, ল্যাবরেটরি নাই, কিন্তু আমরা রাজনৈতিক বিবেচনায় এবং আর্থিক বিবেচনায়, কারণ বেসরকারি মেডিকেল কলেজের অনুমতি হলো এটা একটা বিরাট সিন্ডিকেট, এবং এখানে বিরাট অঙ্কের অর্থের লেনদেন হয়েছে বলে শোনা যায়, এক সময় শোনা গেছিল, এবং এইভাবেই কিন্তু এগুলো দেওয়া হয়। এবং এগুলো যারা মনিটর করেন তাদেরও কিন্তু অক্ষমতা, হ্যাঁ যারা মনিটরিংয়ে যাচ্ছেন তারা কি মনিটরিং করতেছেন আমরা জানি না, এটা সবসময় মন্ত্রণালয়ের ইয়েতেই মনিটরিংগুলো হয়। তাহলে আমরা যদি এইভাবে এগুলো চলতে দেই তাহলে কিন্তু আন্ডারগ্রেড মেডিকেলের 12টা বেজে যাবে। তারপরে হলো এই যে রাজনীতিকে এটার সাথে মিক্স আপ করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, শোনা যায় এমনও মেডিকেল কলেজ আছে যেখানে ওই ছাত্র রাজনীতির যারা নেতা তারাই ঠিক করে দেন যে কবে পরীক্ষা হবে, কবে বন্ধ হবে, কে প্রফেসর থাকবে, কে এক্সামিনার হবে। তাহলে এই লেভেলে আমাদের এটা চলে গেছে। সুতরাং এটা খুবই অতীব সংকটের বিষয়। আর দ্বিতীয় হলো যেটা আপনি বলছেন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষায়, এখানেও একটা চরম সংকট চলছে। যেমন আমি খুব বেসিক কারিকুলার কথা যদি বলি, কেউ যদি
আমাদের দেশে বাংলাদেশ প্রবাবলি ওয়ার্ল্ডের একমাত্র দেশ যেখানে আপনি সরাসরি কার্ডিওলজিস্ট হয়ে যেতে পারবেন ন্যূনতম মেডিসিন ট্রেনিং নিয়ে। তাহলে আমাদের দেশে যে এমডি কোর্সটা আছে, এমডি কোর্সে আপনি মাত্র 9 মাসের ইন্টারনাল মেডিসিনের প্রশিক্ষণ, 9 থেকে 12 মাস নিয়ে কিন্তু আপনি নিউরোলজিস্ট এন্ডোক্রাইনোলজিস্ট হয়ে যেতে পারবেন, যেটা অন্য কোনো দেশে অসম্ভব। আপনি যদি ইউকেতে যান, প্রত্যেককে তার এমআরসিপি করতে হচ্ছে, তারপরেই সে সুপার স্পেশালিটিতে যাচ্ছে আফটার 2 বা 3 বছর ট্রেনিং করে। আমেরিকাতেও সেম, তাকে একটা লম্বা সময় ট্রেনিং করতে হচ্ছে, আগে ইন্টার্নিস্ট পার্টটা শেষ করতে হচ্ছে, তারপর এশিয়া প্যাসিফিক আপনি জাপান, দক্ষিণ কোরিয়া এগুলোতে যদি দেখেন 7 বছর, তাকে 4 বছর ইন্টারনাল মেডিসিন পড়তে হচ্ছে, পরীক্ষা দিয়ে পাশ করে 3 বছর নেক্সটে তাকে কিন্তু ওই নিউরোলজি পড়তে হচ্ছে। আপনি পাশের দেশ ভারতেও যদি যান, এমডি মেডিসিন না করলে আপনি কোনো সাবজেক্টের সুপার স্পেশালিটি ডিপ্লোমা করতে পারছেন না। কিন্তু বাংলাদেশে আমাদের যে কারিকুলাম আছে বিএসএমএমইউতে, দুঃখজনকভাবে যারা সে এমডি নিউরোলজি পড়বেন তারা মাত্র 3টা ব্লক, মাত্র 9 মাস ঊর্ধ্বে, কোনো কোনো ক্ষেত্রে 12 মাস ওনারা মেডিসিন করেই ওনারা কিন্তু ফেজে ফাইনাল দিয়ে নিউরোলজিতে চলে যাচ্ছেন। এবং এইখানে যেটা অ্যাক্রিডিটেশন বোর্ড বা যেটা নর্মস স্ট্যান্ডার্ড, সেখানে ন্যূনতম 18 মাস কোর সাবজেক্ট ট্রেনিংয়ের কথা বলা হয়েছে, ন্যূনতম 18 মাস। মানে আপনি যদি গাইনি অনকোলজিতে পড়তে চান, আপনাকে ন্যূনতম 18 মাস গাইনির প্রশিক্ষণ থাকতে হবে, জেনারেল গাইনি অ্যান্ড অপস। কেউ যদি নিউরো সার্জন হতে চায়, তাকে ন্যূনতম 18 মাস সার্জারি থাকতে হবে। তা আমরা তো ন্যূনতম 18 মাসে নাই, আমরা সেটাকে কাটতে কাটতে 9 মাস, 6 মাস, 12 মাসে নামায় ফেলছি। তাহলে এইখানে যে তার বেসিক ফাউন্ডেশন, যেটা আপনি বললেন, তার ফাউন্ডেশনের এত ঘাটতি, সেটা সে কখনোই উত্তরণ করতে পারছে না। আপনি যদি ভালো একজন মেডিসিন ইন্টার্নিস্ট তৈরি না করতে পারেন, আপনি কখনোই ভালো রিউম্যাটোলজিস্ট পাবেন না, কখনোই ভালো। ওইটা তো সুপার স্পেশালাইজড, ওইটা তো যেন তেন সাবজেক্ট না। একটা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাওয়া তো অনেক ধাপ পার হয়ে যেতে হয়। একজন রিউম্যাটোলজিস্টের কাছে যাওয়া তো আমি চাইলাম আর রিউম্যাটোলজিস্টে চলে গেলাম, আমার পেটে ব্যথা হলো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে চলে গেলাম, এটা তো ইটস নট দ্যাট ইজি। তাকে তো অনেক ধাপ পার হয়ে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের দেখা পেতে হয়। কিন্তু আমরা ওনাকে এগুলা ধাপ টাপ সব বাদ দিয়ে ঘরের কর্নারে নিয়ে আসছি এবং ওই ন্যূনতম 9 মাসের মেডিসিন ট্রেনিং করে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টে চলে যাচ্ছি। এখানে আপনার সাথে আমি একমত যে ধরেন চিকিৎসকরা কিন্তু সবসময় একজন স্টুডেন্ট, আপনার যেই কান্ট্রিতেই হোক না কেন, আপনার ট্রেনিং তো অবশ্যই, এবং ট্রেনিং শেষ করার পরেও একটা স্টুডেন্ট। আমরা যেটা আমরা মেইন পয়েন্ট যেটা আপনি বললেন খুব ইম্পর্টেন্ট আমাদের চিকিৎসার মানে শিক্ষা ক্ষেত্রে, যে প্রথমত অনেক বেশি আনপ্ল্যান্ড, অনেক প্রাইভেট মেডিকেল কলেজ হওয়ার কারণে আমাদের বোঝা দরকার যে আচ্ছা তাদের সত্যিকারের আপনার লার্নিং এনভায়রনমেন্টটা কেমন, কারা তাদেরকে পড়াচ্ছে, ঠিক না? কারণ তাদের কাছেই কিন্তু আমরা আলটিমেটলি 10-12 বছর পরে যাব চিকিৎসার জন্য। এবং দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে আমি আপনার সাথে একমত। আমার জানা মতেও একমাত্র এটা বাংলাদেশেই যে মানে মেডিসিনের ফাউন্ডেশন ট্রেনিংটা না করে সরাসরি সাব স্পেশালাইজেশন করা, আপনি যেটা বললেন কার্ডিওলজি বা গ্যাস্ট্রোএন্টারোলজি করা। যুক্তরাষ্ট্রে কিন্তু আপনার ইন্টারনাল মেডিসিনের 4 বছরের একটা ট্রেনিং করতে হবে, একটা বোর্ড সার্টিফিকেশন পরীক্ষা দিতে হবে যেটা 9 ঘন্টার, তারপরে তারা সাব স্পেশালিটিতে যাবে। তাহলে আপনার সেটাকে কাটশর্ট করে আপনি 4 বছরের, যেমন বিসিপিএস চেষ্টা করছে তার ফেলোশিপটা ওইভাবে করার, কিন্তু আমরা ইউনিভার্সিটি কিন্তু ওইটার ধারে কাছেও যেতে পারিনি। এখন নতুন লিডারশিপ আসছেন আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রভিসি মহোদয়রা, ওনারা এখন এটা রিয়েলাইজ করা শুরু করছেন এবং ওনারা চাচ্ছেন এই রিফর্মগুলো নিয়ে আসতে। আমি জানি না এটা কতটুকু স্ট্যান্ড করানো যাবে, বাট এটা যদি না করা হয় তাহলে আমরা একজন আনসেফ স্পেশালিস্ট তৈরি করছি, যেটা একটা ভয়াবহ ব্যাপার হবে। হ্যাঁ, এবং ভয়াবহ ব্যাপার হচ্ছে, অলরেডি আমরা এটা দেখতে পাচ্ছি যে ভালো ফাউন্ডেশন ট্রেনিং না থাকার কারণে কি হচ্ছে। এবং দুঃখজনক হলো কি, আমাদের ইভেন যে ফাউন্ডেশন পরীক্ষাটা হয়, যেটা আমরা ফেজে পরীক্ষা বলি, ওই পরীক্ষাটারও আপনার যিনি কনভেনার থাকেন উনি ওই সাব স্পেশালিটির চলে আসেন, যার কারণে কি হয়, এখানে স্বার্থের অনেক দ্বন্দ্ব চলে আসে। এবং স্বার্থের দ্বন্দ্ব চলে আসার কারণে পাস ফেইলে অনেক রকম প্রভাব পড়ে, আর রাজনৈতিক প্রভাবের কথা তো বাদই দিলাম। সো এইভাবে যদি এটা হয়, তাহলে আপনি যদি কোয়ালিটি মানে পোস্ট গ্রেড বা স্পেশালিস্ট না তৈরি করতে পারেন, এটা কখনোই সম্ভব না। আরেকটা খুবই ভুল ধারণা আমাদের ভেতরে কাজ করে আমাদের দেশে, যে হ্যাঁ একজনের প্রতি 12 জনে একজনের ডায়াবেটিস, তার মানে কি আমাদের হাজার হাজার এন্ডোক্রাইনোলজিস্ট তৈরি করতে হবে? তা না, আমাদের জিপি বা ইন্টারনাল মেডিসিন তারাই তো ডায়াবেটিসের চিকিৎসা দেন। ডায়াবেটিসের চিকিৎসা তো নার্সরা দেন ইউকেতে।
তাহলে আমাদের ওই পলিসি মেকারদের মাথায় গিয়ে বলা হয় মন্ত্রণালয়ে যে দেখেন প্রতি 12 জনে একজনের ডায়াবেটিস, তার মানে আমার কয়েক লাখ এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে। তাহলে এটা তো বুঝতে হবে, এটা বোঝার জন্য যে থাকা প্রয়োজন, যে আলোচনা বা অংশীজনের সাথে সংলাপ প্রয়োজন, এগুলোও নাই এবং বোঝার চেষ্টাটাও নাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডক্টর ফজলুর রাব্বি চৌধুরী, আমরা অনেকগুলো চ্যালেঞ্জের কথা বললাম। আমরা বললাম যে আপনারা অনেকগুলো আনপ্ল্যান প্রাইভেট মেডিকেল হচ্ছে এবং দেখা যাচ্ছে যে রাজনীতি বা কনক্রিট পলিসির অভাব একটা অন্যতম কারণ। তা আমরা আমাদের যে স্বাস্থ্য শিক্ষাটা এটাকে কিভাবে আমরা ভালো করতে পারি, আপনি যদি কিছু স্টেপস আমাদের সাথে শেয়ার করেন। না, প্রথমে আমি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যেটা বলতে চাই যেহেতু আমরা জানি যে এখানে স্থাপনা নাই, জনবলের অভাব, ফ্যাসিলিটিস নাই, এটা খুব কুইকলি সরকারকে সিদ্ধান্ত নিয়ে যেগুলো ওই ভুইফোরের মতন যেগুলো সরকারি মেডিকেল কলেজ করা হয়েছে এগুলো বন্ধ করে দিতে হবে। ওনারা 5টা 7টা 8টা মেডিকেল কলেজকে ইমিডিয়েটলি অ্যাসেস করে একটা কমিটির মাধ্যমে বন্ধ করে দিতে পারেন। সেই স্টুডেন্ট, আমি জানি এই প্রক্রিয়াটা একটু জটিল, কিন্তু এটা আগেও হয়েছে, এরশাদ সরকারের সময়ও কিন্তু এরকম বন্ধ করে দেওয়া হয়েছে 3-4টা মেডিকেল কলেজ। তাতে করে হবে কি, যে জনবলগুলো ওখানে এখন দিয়ে রাখা হয়েছে তাদেরকে অন্যখানে নিয়ে আসা যাবে। ওই ছাত্রছাত্রীদেরকে ডিস্ট্রিবিউট করে দিলে বিভিন্ন মেডিকেল কলেজে এটা ইমিডিয়েট একটা রেমেডি হতে পারে, যেখানে এডুকেশনটা অ্যাটলিস্ট কিছু বাড়ানো যাবে। আর সার্ভিসের ব্যাপারে আপনার উপজেলা জেলা হাসপাতালকে শক্তিশালী করতে হবে, কনসালটেন্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং উপজেলা জেলা হাসপাতালে বেসিক টেস্টগুলোকে নিশ্চিত করতে হবে। দরকার হলে ওই যে জুনিয়র কনসালটেন্ট, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, চিফ কনসালটেন্ট, ইকুইভ্যালেন্ট টু প্রফেসর, এইভাবে আরেকটা ল্যাডার করে ফেলতে হবে উইথ অল ফ্যাসিলিটিস। তাহলে ওখানে যেতেও একটা চিকিৎসকরা উৎসাহিত হবে। এভাবে আপনি ইমিডিয়েট আন্ডার গ্রেডে করতে পারেন। পোস্ট গ্রেডে এমডিএমএস কারিকুলামটাকে খুব দ্রুত আপনার গ্লোবাল স্ট্যান্ডার্ডের ইকুইভ্যালেন্ট করে ফেলতে হবে। এবং আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিস কিন্তু নাই, আমাদের দেশে ট্রেনিংয়ের দেওয়ার মতন ফ্যাসিলিটিসের খুবই অভাব। আপনি দেখছেন, সদ্য খেয়াল করবেন যে বিসিপিএসে আন্দোলন করে যারা পার্ট 1 পাস করেছেন এফসিপিএস, তারা এসে বলছে আমাদেরকে সবাইকে ঢাকায় ট্রেনিং করতে দিতে হবে। তাহলে ঢাকায় 3-4টা প্রতিষ্ঠানের তো এই ট্রেনিং দেওয়ার কোনো সুযোগই নাই, আমাদের 64টা জেলা। হ্যাঁ, তাহলে আপনাকে এদেরকে ডিস্ট্রিবিউট করা যেই প্রসঙ্গ আসলো তখনই তো তারা বেঁকে বসলো। এখানে কিন্তু তাদের সাথে কমিউনিকেশনটাও স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল। যদি প্রথমেই বলে নেওয়া হতো যে যারা এই বছর থেকে মেডিসিন পাস করবে তারা কেউ ঢাকায় ট্রেনিং করতে পারবে না, তাহলে হয়তো তারা পরীক্ষাই দিত না। সুতরাং প্রতিষ্ঠানগুলোকেও একটা ক্লিয়ার মেসেজ দিতে হবে এবং ট্রেইনি যারা ভবিষ্যতে পোস্ট গ্র্যাজুয়েট করবেন তাদেরকেও বুঝতে হবে যে আমি কোন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট করব। মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু এগুলো হলো ওভারওয়েলমড হয়ে আছে, এতে সামনে ভালো ট্রেনিংও তারা নিতে পারবে না, ভালো ট্রেনিং আমরা দিতেও পারবো না। সো এই যে HR পলিসি, এইটাকে ঠিক করতে হবে। এবং আমেরিকায় বা যেরকম আছে যে কোন সাবজেক্ট আপনি পড়বেন এটা কিন্তু আগে থেকে বোঝা যায়, যে আপনি এই বছর মেডিসিন পাস করলে আপনার পোস্টিং অন্যখানে হবে, জব, আপনি নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে থাকতে পারবেন না। এভাবে আমাদের দেশেও HR পলিসিটা ইমপ্রুভ করতে পারলে তখন ওই ট্রেনিংয়ের সংখ্যা কমে যাবে, ট্রেনিদের সংখ্যা কমিয়ে আনতে হবে এবং যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা ফলো করতে হবে। একজন ট্রেনিকে ন্যূনতম 5টা বেড দিতে হবে এবং একজন ট্রেনার, মানে একটা ইউনিট 6 জনের বেশি ট্রেনি নিতে পারবেন না। এই যদি WHO স্ট্যান্ডার্ড আমরা ফলো করি, এইভাবে ট্রেনিদেরকে ডিস্ট্রিবিউট করি, তাহলে কিছু ট্রেনিং সম্ভব। তাহলে কারিকুলার চেঞ্জ এবং ট্রেনিংয়ের এইভাবে আপনার উন্নয়ন করা যেতে পারে খুব দ্রুত যদি কিছু করতে চাই আমরা। আপনি খুব সুন্দর বললেন এবং এটা কিন্তু ক্রুশিয়াল নিড, কারণ আমাদের মেডিকেল এডুকেশন কিন্তু ফাউন্ডেশন, আমাদের নেক্সট জেনারেশন অফ ফিজিশিয়ান যাদের কাছে আমরা যাব। এবং বিশ্বের অন্য কোনো দেশে কিন্তু একটা মেডিকেল স্কুল করা বা ইউনিভার্সিটি করা কিন্তু হঠাৎ করে সম্ভব না। এটার জন্য আপনারা বছর পর বছর একটা প্রপোজাল দিতে হবে, ওরা ইনভেস্টিগেশন করবে, অ্যাক্রিডিটেশন আসতে হবে, তারপরেই সম্ভব। যেহেতু আমাদের দক্ষ জনবল দরকার, যাদের কাছে আমাদের পরিবারের মানুষজন যেতে পারবে এবং যারা সুস্বাস্থ্য মানে আমরা পেতে চাই, তার জন্য এই পলিসিটা খুব দরকার। এবং শুধু আমাদের বললে হবে না যে আচ্ছা তুমি উপজেলায় যাও বা গ্রামে যাও, আমাদের ডাক্তাররাও যেন সেই সুযোগ সুবিধা, সেই ট্রেনিং বা ফ্যাসিলিটিটা পায়, যে তারা উৎসাহ বোধ করবে যে হ্যাঁ আমাদের গ্রামের উপজেলার রোগীদেরকে আমরা সঠিক চিকিৎসাটা দেওয়ার মতো সেই ক্যাপাবিলিটি থাকবে এবং ট্রেনিংটাও কিন্তু আমাদেরই দায়িত্ব ইনশিওর করা। জি, অনেক ধন্যবাদ। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে কি মেডিকেল নেগলিজেন্স। আনফর্চুনেটলি আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ রোগীর ভুল চিকিৎসায় মৃত্যু, সার্জারি করার পরে গজ রয়ে যাচ্ছে,
এরকম খুব কিন্তু কমন একটা ইনসিডেন্ট হচ্ছে। এই ব্যাপারে আমাদের দেশে মেডিকেল নেগলিজেন্সের মানে কারেন্ট সিচুয়েশনটা কি, পার্টিকুলারলি আমাদের কর্তৃপক্ষ এই ব্যাপারে কি স্টেপ নিতেছে যাতে আমরা মেক শিওর করতে পারি মেডিকেল নেগলিজেন্সটা আমরা কমায় আনবো এবং যাতে আমাদের ফিজিশিয়ানরা ট্রেন্ড হয় এই ব্যাপারে। আচ্ছা, একটা জিনিস এখানে বলি যে মেডিকেল নেগলিজেন্স সারা পৃথিবীতেই আছে এবং আমেরিকায় মেডিকেল নেগলিজেন্স কিন্তু 11% আমার যতদূর মনে আছে ওভারঅল। ইউকেতে এটা ডাবল ডিজিট, হ্যাঁ, মেডিকেল নেগলিজেন্সে। ইউকে বছরে প্রায় 7 বিলিয়ন পাউন্ড খরচ করে এই মেডিকেল নেগলিজেন্স অ্যাড্রেস করার জন্য। সো আমাদের দেশেও খুবই স্বভাবতই নেগলিজেন্স হয়, ম্যালট্রিটমেন্ট হয়, মিসট্রিটমেন্ট হয়। সেটা আমি না করব না, সেটা অবশ্যই হয়। সেটার পেছনে অনেক কারণ আছে। একটা হলো ওই যে অনেক বেশি রুগীকে যখন অ্যাড্রেস করতে যাই আমরা, তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অদক্ষতা একটা গ্রুপের থাকতে পারে, অদক্ষতার জন্য হয়। এবং আরেকটা হলো আমাদের ওই যে আমাদের নিড অনেক বেশি, যেটা প্রাইভেট লেভেলে আমরা এত বেশি প্রসিডিউর, একজন এন্ডোস্কোপিস্টের 10টার বেশি প্রসিডিউর করা ঠিক না। উনি যদি 50টা প্রসিডিউর করেন, ভুল হওয়ার সম্ভাবনা চলে আসে। তো আমাদের দেশেও এটা আছে এবং আমাদের যে গ্লোবাল যে পার্সেন্টেজ, এটা থেকে যে অনেক বেশি তা না। আমাদের দেশে কিন্তু ডাবল ডিজিটে যে 2-1টা ছোট ছোট স্টাডি হয়েছে, সেগুলো সিঙ্গেল ডিজিটেই। আমি বরং বলবো যে আমরা যে প্রেশারের মধ্যে বা যে পপুলেশনকে সার্ভ করতে যাই, তাতে আমাদের দেশে নেগলিজেন্স মানে অপচিকিৎসা বা ভুল চিকিৎসার হার অনেক কমই বলতে পারবেন আপনি, হ্যাঁ, বরাবর। মানে আমার নিজেরও যুক্তরাজ্যে কাজের অভিজ্ঞতা থেকে বলবো অনেক কম। আমাদের দেশের মুশকিল যেটা হলো, মেডিকেল নেগলিজেন্স যদি কারো চিকিৎসা অবহেলা হয় বা অপচিকিৎসা হয়, সেটা সমাধান করার বা সেটাকে অ্যাড্রেস করার মেকানিজমটা খুবই দুর্বল। প্রথম কথাই হলো একটা মিডিয়া ট্রায়ালের মতন হয়ে যায়। ভুল চিকিৎসায় অমুক মারা গেছে বলে মিডিয়াতে নিউজ আসলেই ডাক্তারকে অ্যারেস্ট করে নিয়ে যায়, নার্সকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এটা হলো একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করা হয়। আরেকটা দিক হলো, যদি যে ভুক্তভোগী, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার ক্ষতিগ্রস্তটা উনি এটা সমাধান পাওয়ার যে পদ্ধতি, এটা খুবই কমপ্লিকেটেড। সো আপনি যদি মেডিকেল ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইটে ঢোকেন, ওখানে আপনি মেডিকেল নেগলিজেন্স ফাইল করার কোনো ট্যাবই খুঁজে পাবেন না। অথচ আপনি যদি ইউকেতে জিএমসির ওয়েবসাইটে ঢোকেন, আপনাদের যুক্তরাষ্ট্রে যদি স্টেট কাউন্সিলগুলোর ওয়েবসাইটে ঢোকেন, ওখানে কিন্তু বলে দেওয়া আছে প্রসিডিউর, আপনি কিভাবে নেগলিজেন্ট হলে কিভাবে ফাইল করবেন। তাহলে আমাদের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল শুধু আসলে আমরা ওই রেজিস্ট্রেশন আর লাইসেন্স নিয়েই বেশি ব্যস্ত থাকি। এখানে যে মেডিকেল নেগলিজেন্স অ্যাড্রেস করার যে একটা আলাদা বিরাট একটা ফিল্ড, এটা আমাদের দেশে নাই। এবং আমরা খুবই কম শুনে থাকি যে বিএমডিসি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, যেটা কিন্তু আপনার এই যে যুক্তরাষ্ট্রের অনেক বেশি শক্ত পদ্ধতি। এবং আমাদের যে কনজিউমার কোর্ট বলি আমরা, যেটা ভারতে আছে কনজিউমার কোর্ট, বা যে টট লর মাধ্যমে কিন্তু এগুলো সুরাহা হয়, এই যে মেডিকেল নেগলিজেন্সগুলো। তো এইগুলো কিন্তু আমাদের দেশে খুবই দুর্বল ব্যবস্থাপনা। আমাদের দেশে এগুলোর আলাদা কোনো পদ্ধতিও নাই। সো যে কারণে রুগীদের সাথে চিকিৎসকদের সংঘর্ষ হয়। রুগীরা মনে করে আমি তো কিছু পেলাম না, একটু মারধর করে দিয়ে যাই, বা একটা মিডিয়া ট্রায়াল করে অ্যারেস্ট করায় নিয়ে যাই, একটু ভোগান্তি করাই, এটা দিয়েই হয়। কিন্তু এটার আসলে সিস্টেমেটিক সমাধানের উপায় চলে আসতে হবে এবং এই ব্যাপারে বিএমডিসিকেই কিন্তু লিডারশিপ নিতে হবে এবং রুগীদেরকেও জানতে হবে, বুঝতে হবে যে তারা যদি ভুল চিকিৎসা অপচিকিৎসার শিকার হন, তারা কার কাছে ফোন করবেন বা কোথায় যাবেন, তাকে সেই রেমেডির ব্যবস্থাটাও রাখতে হবে, তাহলে এটাতে ব্যালেন্স আসবে। আসলে আমি বলবো যে এখানে আপনার মাল্টিপল লেভেলের ইন্টারভেনশন দরকার। প্রথমত যে টট ল যেটা বললেন, সেটা কিন্তু আমি তো যেহেতু এখান থেকে আমার গ্রাজুয়েশন করা, সেটা কিন্তু আমাদের কারিকুলামে ছিল না, আমি কখনোই পড়ি নাই। এখানে আমি যখন স্টুডেন্ট ছিলাম বা পোস্ট গ্রাজুয়েট করছি, এটা কিন্তু বাইরে পড়ানো হয়। তার প্রথমে বলবো যে আমাদের যে ফিজিশিয়ানদেরকে, তাদেরকে এই ব্যাপারে এডুকেট করা, এবং দ্বিতীয়ত আপনার মেডিকেল নেগলিজেন্স কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, হ্যাঁ। এবং মেডিকেল ইরর, আমি আপনার সাথে একমত, আমাদের ডাক্তাররা কিন্তু খুবই মেধাবী, তারা অনেক টাইম কনস্ট্রেন্টের মধ্যে লিমিটেড রিসোর্স দিয়ে কিন্তু অনেক কাজ করে যাচ্ছেন। আপনি যদি আপনি অন্য একটা দেশের ডাক্তারের সাথে কম্পেয়ার করেন, আমি বলবো আমাদের ডাক্তাররা অনেক মেধাবী, অনেক স্মার্ট, কিন্তু তাদের আরও কিছু রিসোর্স দরকার যাতে তারা সেফলি কাজ করতে পারে। এবং যেটা আপনি বললেন যে মিডিয়া বা মানুষ যে তাদেরকে হয়রানি করতেছে, ডাক্তারদের সেফটিটাও কিন্তু আমাদের ইনশিওর করতে হবে। এবং ফাইনালি যে পলিসি বা আমাদের যেসব মানে বোর্ড আছে, যেমন বিএমডিসি, সেখানে আপনার অপশন রাখা যে হ্যাঁ, রোগীরা জানবে যে তারা যদি নেগলেক্টের শিকার হয়, তারা কিভাবে কমপ্লেইন করবেন, ফাইল করবেন, এটার একটা পদ্ধতি ইজি থাকতে হবে।
যেমন ধরেন আমার জানতে USA ইচ্ছা করে আপনাদের যুক্তরাষ্ট্রের পদ্ধতিটা যদি আপনি বলেন। না, ইউএসএতে যেমন ধরেন আমার মেডিকেল লাইসেন্সটা প্রতি বছর আমাকে রিনিউ করতে হবে, প্রতি বছর আমাকে রিনিউ করতে হবে, এবং সেখানে প্রতিটা কোশ্চেন করা হবে যে আমার ব্যাপারে কি কোনো মেডিকেল নেগলিজেন্সের দাবি আসছে কিনা, কেউ কি আমার ব্যাপারে কমপ্লেন করছে কিনা। এবং রোগীদের ক্ষেত্রেও ওখানে অনেক বেশি অটোনমি। রোগীদের যদি তারা মনে করে যে তারা ম্যালট্রিটমেন্ট হয়েছে বা নেগলিজেন্স হয়েছে, তারা প্রথমে আপনার ন্যাশনাল যেটা বোর্ড সেখানে কমপ্লেন করতে পারে, স্টেট বোর্ডে কমপ্লেন করতে পারে, এবং আপনার হসপিটালে কমপ্লেন করতে পারে। এবং যে কোনো কমপ্লেন হলে হবে কি যে সাথে সাথে আপনার এটার ভেরি থরো ইনভেস্টিগেশন হবে, এবং যার ব্যাপারে কমপ্লেন আসবে সেই ডাক্তারটা কিন্তু তখন প্র্যাকটিস করতে পারবে না, তার লাইসেন্সটা হোল্ড করা হবে অ্যাটলিস্ট 30 দিনের মতো। আপনার ইনভেস্টিগেশন হবে, এবং খুব একটা মানে আমি বলবো যে রিমার্কেবল হচ্ছে গিয়ে কারো ব্যাপারে যদি আসে যে না ডাক্তারের কোনো ভুল ছিল না, তারপরেও কিন্তু সেই ডাক্তারকে আপনার যখন প্রতি বছর লাইসেন্সটা রিনিউ করবে তখন তাকে বলতে হবে যে হ্যাঁ আমার ব্যাপারে একটা ইনভেস্টিগেশন হয়েছে, যদিও কোনো কিছু প্রুভ হয় নাই, কিন্তু আমার ব্যাপারে একটা ইনভেস্টিগেশন আসছিল যে রোগী আমার ব্যাপারে কমপ্লেন করছে। সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন যে ইউএসএতে এটা খুবই হাইলি স্ক্রুটিনাইজড, এবং এই ব্যাপারে মানে আপনার থরো ইনভেস্টিগেশন হয়, মানে পেশেন্ট ইভ্যালুয়েশন। যেমন ধরেন আমাকে আমার রোগীরা কিন্তু যখন আমি যাই ওরা আমাকে ইভ্যালুয়েট করে, ওরা আমাকে স্কোর দেয় যে 1 থেকে 5-এর মধ্যে আমি ডাক্তার হিসেবে কেমন, আমি তাদের কথা শুনতেছি কিনা, আমার ক্লিনিক্যাল স্কিল কেমন, এবং আমার মেডিকেল স্টুডেন্টরাও কিন্তু আমাকে ইভ্যালুয়েশন করে। এবং সেই ইভ্যালুয়েশনগুলা যেমন আমার লাইসেন্স রিনিউতে লাগে, সেগুলো কিন্তু আমার প্রমোশনেও খুব লাগে, স্যালারি বাড়ার জন্য লাগে, এভরিথিংয়ে সেই ইভ্যালুয়েশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এইখানে যে রেগুলেটরি বডি তাকে আসলে আরো বেশি অনেক অ্যাক্টিভ হতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। এবং যখনই আপনি দৃষ্টান্ত স্থাপন করবেন যে পত্রিকায় আসবে যে এই 24 সালে 150 জনের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে, 6 মাস 1 বছর স্থগিত, তখনই কিন্তু রোগীরাও বুঝতে পারবেন না যে না সামওয়ান ইজ ওয়ার্কিং, কেউ না কেউ এটা দেখছে, রাইট, আপনি খুব সুন্দর করে ডাক্তাররাও বললেন। তখন এটাতে অ্যালার্ট হবে। রাইট, অনেক ধন্যবাদ ডক্টর ফজলে রাব্বি চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সম্মিলিত স্বাস্থ্যসেবা এবং ইন্টারনাল মেডিসিন নিয়ে। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় টাচ আপ করলাম, যেমন হচ্ছে গিয়ে ইন্টারনাল মেডিসিন কি, আমাদের স্বাস্থ্য শিক্ষা, পার্টিকুলারলি মেডিকেল নেগলিজেন্স হলে আমাদের রোগীরা কিভাবে তাদের কনসার্ন বলতে পারে, এবং কিভাবে আমাদের কর্তৃপক্ষ আমাদের মেডিকেল এডুকেশনটাকে বেটার করতে পারে, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি যে পেশেন্টের যে সেফটি সেটা আমরা ইনশিওর করতে পারি। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লাগছে, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।